নমস্কার, সিং আনলিমিটেড আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গত পর্বে মধ্যপ্রদেশের প্রথম পর্ব অমরকণ্টক দিয়ে আমি আমার যাত্রা শুরু করেছিলাম। দেখিয়েছিলাম অমরকণ্টকের বিখ্যাত মা নর্মদার মন্দির, কালাচুরি গ্রুপ অফ টেম্পলস, কপিলধারা, দুধধারা, সর্বোদয়া জৈন মন্দির, শ্রীযন্ত্র মন্দির, সোনমুড়া, মাইকি বাগিয়ার মতন বেশ কিছু দ্রষ্টব্য স্থান। গত পর্বের ভিডিও যারা দেখেননি তারা ওপরের আই বাটনে ক্লিক করে অমরকণ্টকের পুরো ভিডিওটি দেখে নিতে পারেন। আজকে আমাদের ডে 3 আর আজকে যাচ্ছি অমরকণ্টক থেকে বান্ধবগড়। তো আমাদের বান্ধবগড়ে আজকে স্টে আছে, কালকে সাফারি আছে। তো অমরকণ্টককে বাই বাই বললাম। অমরকণ্টক তো কালকে ঘুরিয়েই দেখিয়েছি আপনাদেরকে। আর অমরকণ্টকের ওয়েদার কিন্তু খুব সুন্দর, একটা পাহাড়ি আমেজ আপনাকে দেবেই। আর এখান থেকে আজকে বেরিয়ে অনেকটা জার্নি আছে, প্রায় 200 কিলোমিটারের মতন জার্নি আছে, কম বেশি। তো আজকে বান্ধবগড় যাব, প্রায় সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা, একটু হল্ট করে করে তো যেতেই হয়। তো 12টা-1টার দিকে হয়তো পৌঁছবো। তো বান্ধবগড়ে আজকে পুরোটা রেস্ট, একদম জঙ্গলের মধ্যে। তবে অমরকণ্টক কিন্তু খুব সুন্দর জায়গা, অমরকণ্টক থেকে যেতে ইচ্ছা করছে না। শুধু অমরকণ্টকও আপনি ট্যুর করতে পারেন 3-4 দিনের জন্য, খুব ভালো লাগবে। অমরকণ্টক থেকে বান্ধবগড় দুইভাবে যাওয়া যেতে পারে। প্রথমত বাই রোড, দ্বিতীয়ত ট্রেন। ট্রেনে যদি যান আপনাকে যেতে হবে পেন্দ্রা রোড বা নূপুর জাংশন, সেখান থেকে উমারিয়া থেকে বান্ধবগড় একদম কাছে। এখন নেমেছি ব্রেকফাস্ট করতে। সকালবেলা ব্রেকফাস্ট করা হয়নি, তাই এখানে রাজেন্দ্রগ্রাম বলে এদের একটা সদর আছে, সেইখানে এলাম। সেখানে একটু ব্রেকফাস্ট করে নিই। রাস্তার ধারে একটা রেস্টুরেন্ট পাওয়া গেছে, তো খেয়ে নিয়ে ঝটপট করে উঠে পড়বো গাড়িতে। আর গাড়ি আজকে আমাদের এই আর্টিগা পেছনে রয়েছে, এই আর্টিগা গাড়িটা আমাদের আজকে ভাড়া নেবে হচ্ছে 14 টাকা কিলোমিটার ওয়াইজ, যতটা যাব। কারণ আজকে আমরা বান্ধবগড় যাব, বান্ধবগড় 1 নাইট স্টে দেব, সেখান থেকে চলে যাব খাজুরাহো করে আমাদের এই গাড়ি ড্রপ করে দেবে। তো সেই ওয়াইজ 14 টাকা কিলোমিটার হিসেবে রফা হয়েছে এসি নিয়ে। একটা অ্যাভারেজ 12,000 টাকা মতন গাড়িকে দিতে হবে। তো ঝটপট করে উঠে পড়বো। সবে 4 ঘন্টার মধ্যে 1 ঘন্টা এসেছি, এখনও 3-3.5 ঘন্টা জার্নি আছে, কারণ 4 ঘন্টা ম্যাপে দেখাচ্ছে, আরও বেশি আমি ধরছি। তো খেয়ে নিয়ে গাড়িতে উঠছি, দেখা হচ্ছে। অমরকণ্টক থেকে সড়ক পথে বান্ধবগড়ের দূরত্ব প্রায় 182 কিলোমিটার এবং এখন আমি রয়েছি বান্ধবগড় রিজার্ভ ফরেস্টের ভেতরে ঢোকার রাস্তায়। এখান থেকেই টালা গেট বা মাগধি গেট, যে সমস্ত গেটগুলো আছে তার এন্ট্রি পয়েন্ট। আর রাস্তার উপর প্রচুর রিসর্টের হোর্ডিং দেওয়া আছে, যাতে রাস্তা খুঁজতে অসুবিধা না হয়, কারণ ম্যাক্সিমামই জঙ্গলের ভেতরে রয়েছে। আর এই রাস্তাটাই মেন রাস্তা, টালা গেট অবধি যায়। এই রাস্তার ওপর দিয়ে প্রচুর খাবারের দোকান, রকমারি জিনিসপত্রের দোকান, আর তার সঙ্গে প্রচুর রিসর্ট তো রয়েছে। আর এখন চলে এসেছি টালা গেট, বাঁদিকে চলে যাব টালা গেট, সোজা গেলে আমাদের সাফারি গেট পড়বে। আর এই টালা গেট থেকে আর খানিকটা সোজা গেলেই আমাদের রিসর্ট। দেখতে দেখতে 5 ঘন্টা 6 ঘন্টা পেরিয়ে গেল। 8টায় বেরিয়েছি, 1:30 বাজে, এখন সবে এলাম টালা গেট। তো বান্ধবগড়ে 4টে গেট আছে, তার মধ্যে টালা গেট একটা, মানে মেইন গেট যেটা। তো টালা গেটের মধ্যেই ম্যাক্সিমাম সমস্ত রিসর্টগুলোই রয়েছে। তো টালা গেটের বাইরেও কিছু আছে, ভেতরেও কিছু আছে। তো আমাদের রিসর্টটা টালা গেটের ভেতরে। তো ভেতরে যাচ্ছি, একদম এবড়ো খেবড়ো রাস্তা, জঙ্গল জঙ্গল একটা ফিল চলে এসেছে। আসুন দেখি কেমন। মধ্যপ্রদেশে বান্ধবগড় ছাড়াও আরও কিছু বিখ্যাত টাইগার রিজার্ভ ফরেস্ট আছে। তার মধ্যে কানহা, পেঞ্চ, পান্না, সাতপুরা এগুলি অন্যতম। এগুলিতেও কিন্তু সাফারি করা যায়। আমি এখন চলে এসেছি টাইগার ট্রেলসে। এটা আমাদের রিসর্ট আজকের বান্ধবগড়ের থাকার জন্য। আর এটা একদম মানে টালা গেটের ভেতরে, খুব যেটা একদম জঙ্গল সেরকমই বলতে পারেন। মানে মেন রোড যেটা রয়েছে, যেখানে দোকানপাট সব কিছু আছে, তার থেকে প্রায় 3 কিলোমিটার ভেতরে জঙ্গলের মধ্যে এই রিসর্টটা। এখানে আশপাশে অনেক রিসর্টই আছে, এমপি ট্যুরিজম রিসর্টও আছে একটু দূরে সেটা আরও। আর রয়েছে সুইমিং পুল এই রিসর্টটার, একটা প্লাস পয়েন্ট।
আরও এছাড়া অনেক রয়েছে এখানে, বান্ধবগড় মিডোজ বা গ্রিন ট্রি রিসর্ট, এরকম অনেকগুলোই রয়েছে। তো এই টাইগার ট্রেলসটাই আমি বুক করেছিলাম থ্রু অ্যাগোডা, বা এমনিও ডাইরেক্ট বুকিংও হয়। তো আপনাদের ইচ্ছা থাকলে এখানে আসতে পারেন। আর আজকে আমাদের পারমিটের জন্য যেতে হবে হচ্ছে টালা গেটে। তো কালকে সকালবেলা যেহেতু বান্ধবগড়ের আমাদের সাফারি আছে সকাল 6টায়, অনলাইন বুকিং করে রেখেছিলাম। অফলাইন অনলাইন দুরকমই হয়, তো অনলাইন বুকিং করাটাই সবথেকে সেফেস্ট, নালে লাইনে দাঁড়াতে হবে। তো সকাল 6টা থেকে আমাদের আছে, তাই সেই কাগজগুলো নিয়ে আজকে ভেরিফিকেশন আর গাড়ি অ্যালটমেন্টের জন্য সন্ধ্যে 6:30টায় ওদের অফিস খোলে, 8:30 8টা 8:30 অবধি থাকে অফিস খোলা। তো সেই সময় যেতে হবে হচ্ছে বাকি টাকাটা পেমেন্ট করার জন্য, গাড়ি প্লাস গাইডের জন্য। আরেকটা জিনিস ইনফরমেশন দিয়ে রাখি, যদি আপনারা নিজেদের গাড়ি নিয়ে আসেন তাহলে তো আপনি টালা গেট অবধি নিজের গাড়িতে চলেই যাচ্ছেন। কিন্তু যদি নিজেদের গাড়ি না থাকে, বাট ধরুন গাড়ি ড্রপ করে দিয়ে চলে গেল, সেক্ষেত্রে আপনাকে হেঁটে 3 কিলোমিটার টালা গেট যাওয়ার দরকার নেই। ওখানে গিয়ে বললেই ওরা এক্সট্রা 300 টাকা চার্জ নেবে। গাড়ি আপনাদের মানে সাফারি গাড়ি আপনাদের রিসর্ট বা হোটেল থেকেই আপনাদেরকে পিক আপ অ্যান্ড ড্রপ দেবে। বান্ধবগড় ফরেস্টে ঢুকতে গেলে আপনি যখন বুকিং করবেন তখনই আপনাকে সেট করে নিতে হবে আপনি কোন রেঞ্জটায় ঘুরতে চাইছেন। এখানে 3টি গেট আছে, তালা, মগদি আর খিতৌলি। 3টে গেট ভিন্ন দিকে রয়েছে। আপনি যে জোনটাকে চুজ করবেন সেই জোন ওয়াইজ আপনাকে বুকিং করতে হবে এবং গাড়ি সেই জোনের জন্যই আলাদা করে দেওয়া হবে। কিন্তু সব জোনেরই একই অ্যামাউন্ট টাকা লাগে এবং বাকি প্রসিডিওরটাও একই। অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে প্রথমে আপনাকে অনলাইনে 3050 টাকা দিতে হবে এবং বাকি যে 3000 টাকা মতন, 3000 সামথিং অ্যামাউন্ট লাগে, সেটা আপনাকে স্পটে গিয়ে পেমেন্ট করতে হবে। টোটাল 7000 থেকে 7500 টাকা মতন আপনার একটা সাফারির জন্য পেমেন্ট করতে হয়। আর আপনি যদি সংখ্যায় 1 বা 2 জন আসেন, সেক্ষেত্রে আপনি যখন পারমিট করাতে যাবেন গাড়ির, তখন কিন্তু আপনি শেয়ারিং অপশানটা দেখে নেবেন। ওখানে অন্য পার্টিও আসে যারা 1-2 জন হয়, তো সেক্ষেত্রে গাড়ি কিন্তু শেয়ারিং করে নেওয়া যায়। আর আমি এই হোটেলটিতে ছিলাম টাইগার ট্রেলস। এখানকার ভাড়া ছিল 3500 টাকা প্রতি রাত্রি উইথ এসি। এখন বাজে 5:30 আর চারদিক ঘুটঘুট করছে অন্ধকার, মানে খুব হালকা একটা আকাশের মানে আভা এসেছে ভোরের। তো এমনিতে আমি লেট, 5:30টার সময় এন্ট্রি গেটে, টালা এন্ট্রি গেট যেটা, সেখানে মানে থাকার কথা গাড়ির জন্য, বাট 5:30টায় আমি রুম থেকে বেরোচ্ছি। তো 6টা থেকে আমাদের সাফারি। তো চলুন যাওয়া যাক সাফারির জন্য। এই হচ্ছে চালাক অফিস। এখান থেকে সমস্ত এই যে জিপগুলোকে এখান থেকে অ্যালট করা হয়। চলে এসেছি টালা গেটে, আর এখানে প্রচুর সকালবেলা ভিড়, সমস্ত যারা সাফারি করবে তাদের। আর এক একটা করে গাড়ি বেরিয়ে যাচ্ছে, প্রচুর ভিড়। তো আমরা এখন 6টায় গেট খুলবে, যেখান দিয়ে গেট খুলবে তার ওপর দিয়ে এলাম আমরা গাড়িটার জন্য। যদি গাড়ি হোটেলে আসতো সাফারি গাড়ি, তাহলে তো ডাইরেক্ট চলে যেতাম। যেহেতু আমরা নিজেদের গাড়িতে এসেছি, তো এখান থেকে গাড়িটা নেব টিকিট কাউন্টারের এখান থেকে। গাড়ি অ্যালট করলে তারপর বেরিয়ে পড়বো সাফারির জন্য। উঠে গেছি গাড়িতে, গাড়ি অ্যালট হয়ে গেছে। এবার শুধু ড্রাইভার আর গাইডের অপেক্ষা, বেরিয়ে যাব সাফারির জন্য। টালা গেটে দাঁড়িয়ে আছি, এখন 6টা বাজে। আর এখানে একটা মেন গেট, যেহেতু এখানে কিন্তু এন্ট্রি হবে, মানে এন্ট্রির সমস্ত কিছু চেকিং হচ্ছে। তো এই চেকিংয়ের সময় আপনাকে আপনার আইডি কার্ড অবশ্যই ফোনে বা হার্ড কপি আনতে হবে। তো এখানে আমাদের সমস্ত এন্ট্রি হয়ে যাবার পর এই গেট থেকেই বেরিয়ে যাব হচ্ছে সাফারির জন্য। সাইড থেকে আমাকে নাড়াবে না, রুকো রুকো।
পাহাড়ের মাথায় একটা ছোট্ট মন্দির এখান থেকে দেখা যাচ্ছে, ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না। তো ওইটার নাম, মন্দিরটার নাম হচ্ছে বান্ধবগড়। তো এই পাহাড় আর ওই মন্দিরের নাম থেকে এই জঙ্গলের নাম হয়েছে বান্ধবগড়। এখানে গাছের 4টে ময়ূর আছে। চলে গেল। এই যে 4টে 5টা পুরা পিছে। এখানে সব গাড়িগুলোকে একত্রিত করে দাঁড় করিয়ে দিয়েছিল ড্রাইভার আর গাইড। গাইডের অনুমান আশপাশে কোথাও বাঘ রয়েছে, তারা কেউ দেখেছে, তো সেই আশায়, কিন্তু সেটাও নিরাশ হলাম এবার। বাঘ তো দেখতে পেলাম না, পায়ের ছাপ দেখলাম। ইস কি বিচ্ছিরি ব্যাপারটা, ছাপ দেখেই মনে হচ্ছে সান্ত্বনা পুরস্কার নিয়ে যেতে হবে। রুকো 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 রুকো, সাম্বার ডিয়ার। আচ্ছা, এগুলো সাম্বার ডিয়ার, অনেকগুলো আছে এখানে। পোজ দিচ্ছে। বান্ধবগড়ে যখন আপনি সাফারি বুক করবেন তখন আপনাকে প্রথমেই ওরা বলে দেবে আপনি বাফার জোন চুজ করবেন না কোর জোন। কোর জোনে বন্যপ্রাণীর সংখ্যা অনেক বেশি, বাফার জোনে কম। বাফার জোনে সাধারণ মানুষও কিছুটা বসবাস করে। বাফার জোনে আপনি সাফারি করতে গেলে টাকার পরিমাণ কম লাগে এবং সময় দেয় 3 ঘন্টা। কোর জোনের জন্য টাকার পরিমাণ বেশি লাগে, প্রায় 7,000 টাকা, এবং সময় লাগে প্রায় 5 ঘন্টা। এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন, এর ওপাশটা হচ্ছে বাফার জোন আর আমি আছি কোর জোনে। এই বান্ধবগড়ে আপনি যদি বাঘ দেখতে চান তো আদর্শ সময় হচ্ছে একদম ঠাটাপোড়া গরম, মানে মার্চ থেকে মে মাস অবধি। বাঘ আপনি দেখতে পাবেনই পাবেন সেই সময়। এখন চলে এসেছি টিফিনের ব্রেকে। তো এটা সেন্টার পয়েন্ট এদের, এখানে একটা ব্রেক দেওয়া হয়, টয়লেট আছে এখানে। আর তারপর এখানে রয়েছে অনেকগুলো খাবারের দোকান, যেমন চা আছে, কফি আছে, সামোসা আছে, মুগ ডাল পকোড়া আছে, আলুর চপ আছে, অমলেট আছে, ম্যাগি আছে, নানান ধরনের খাবারের অপশান আপনি পাবেন। হোটেল থেকে নিয়ে এসেছিলাম স্যান্ডউইচ, বাট এখন মনে হচ্ছে না আনলেই ভালো হতো, ওই কাঁচা কাঁচা পাউরুটি খেতে ইচ্ছা করছে না। এখানে অনেক গরম গরম খাবার পাওয়া যাবে, তো সেগুলো খেলাম। আর আরও এখানে একটু সামোসা নিয়েছি, সামোসাটা দেখাই, সামোসাটা বেশ টেস্টি। এই হচ্ছে সামোসা, এরকম দুটো সিঙ্গারার দাম হচ্ছে 30 টাকা। একটু অন্যরকম মশলা দেওয়া, বাট ভালো খেতে। আর ম্যাগি হচ্ছে 50 টাকা, ম্যাগি নিয়েছি। ম্যাগি একটা খাবো, আর চাগুলো বেশ আদা দেওয়া চা, ভালো খেতে। এখান থেকে খেয়ে আবার বেরিয়ে যাব হচ্ছে আরও 1-1.5 ঘন্টা, আবার সাফারি হবে, তারপরে শেষ। তো এখানে টয়লেটের অপশন আছে। ঠান্ডা ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা, আর ঠান্ডা ওয়েদারের মধ্যে গরম গরম খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো চা খেয়েছি, চাটা বেশ আদা দেওয়া ছিল, ভালো খেতে। সামোসা টেস্ট করলাম, আর এখন ম্যাগি খাবো, ম্যাগিটাও শুনলাম ভালো খেতে। তো ম্যাগি বলেছি, ম্যাগিটা একদম শাল পাতার মধ্যে করে খুব সুন্দরভাবে দিয়েছে, মানে একদম প্লাস্টিক ফ্রি জোন এটা। এই হচ্ছে শাল পাতায় করে ম্যাগি। আর গরম গরম খেয়ে 1 থেকে 1.5 ঘন্টা সাফারি এখনো বাকি আছে, সেটার জন্য চলে যাব। যদিও আমি জানি বাঘ দেখা হবে না, তবুও জঙ্গলের আনন্দ নেবার জন্য এটা খেয়ে বাকি সাফারিটা করে বান্ধবগড়ের সাফারি শেষ হবে। হোটেলে যাব, ফ্রেশ হয়ে বেরিয়ে চলে যাব সোজা খাজুরাহোর জন্য। আর খাজুরাহো যেতে কিন্তু রাস্তায় পড়বে পান্না ফরেস্ট। পান্না ফরেস্টেও কিন্তু সুন্দর একটা সাফারি হয়, কিন্তু সময়ের অভাবে পান্না সাফারিটা করতে পারছি না। তো আপনারা গেলে পান্নায় অবশ্যই সাফারি করে নেবেন। এই পুকুরটির বিশেষত্ব হলো সারাদিনে অনেকবারে রং পরিবর্তন হয় বিশেষ একটি ব্যাকটেরিয়ার কারণে। শেষমেশ একটা শেয়ালেরও দেখা পেয়ে গেলাম, কিন্তু বাঘের দেখা আর পেলাম না এই পুরো সাফারিতে। তো হাতে টাইম কম, ফিরতি পথে এবার চললাম বান্ধবগড় কেল্লার উদ্দেশ্যে। এই কেল্লায় আমাদের ওপরটা একটু ঘুরিয়ে নিয়ে দেখাবে, তারপর ফিরে যাব টালা গেটের উদ্দেশ্যে।
পাহাড়ের ওপরে। আচ্ছা, এটা হচ্ছে কোর্ট কাছারির সেই রাজার কাছারি। পাহাড়ের মধ্যে ছোট ছোট গুহার মতন করা, আর নিচে রয়েছে আস্তাবল, ঠিক এর নিচের রাস্তাটাতেই। আর উঠে গেছি বান্ধবগড় পাহাড়ের ওপরে, যেখানে রাজার কেল্লা ছিল। তো সেখানে অবধি, বান্ধবগড় কেল্লা অবধি তো উঠতে দেয় না, কিন্তু এখানে একটা মানে বিষ্ণু মন্দির আছে, তো সেইখানে যাচ্ছি। এটা কিন্তু বান্ধবগড় পাহাড়ের মধ্যে দিয়ে পাহাড়ি রাস্তায় এঁকে বেঁকে উঠতে হবে। চলে এসেছি শেষ শাহিয়া দেখতে, মানে বিষ্ণুর যে অনন্ত শয্যায় শোয়া মূর্তি আছে, সেই শেষ শাহিয়া। শেষ মানে সেই শেষ নাগের মূর্তি। আর এটা পুরো পাথরের মূর্তি, একটু দূর থেকেই দেখা যায়। খুব সুন্দর জায়গাটা, একটু সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। আমার পেছনে রয়েছে শেষ শাহিয়া, যে অনন্ত শয্যায় শায়িত বিষ্ণু মূর্তি। আর এই পাহাড়ের ওপরে ছিল বান্ধবগড় কিলা, একদম ওপরের টপে, দূর থেকে দেখিয়েছিলাম যেটা। তো সেই কেল্লায় তো উঠতে দেয় না, ওখান থেকে একটা মন্দির আছে, সেখান থেকে একটা ঝর্ণা এই অনন্তনাগের পাশ দিয়ে বয়ে একদম নিচে চলে যাচ্ছে শেষ গঙ্গা নামে। আরেকটা জিনিস জানলাম, যে এই যে বিষ্ণুর এই মূর্তিটা দেখলাম, এই যেখানে এন্ট্রি পয়েন্ট, সেখান থেকে এই অবধি নাকি জন্মাষ্টমীর সময় সাধারণ লোকের এন্ট্রি থাকে, কারণ পাহাড়ের ওপরে মেলা বসে জন্মাষ্টমীতে। তো সাধারণ মানুষ বা লোকাল স্থানীয় যারা আছে, তারা জন্মাষ্টমীর সময় পায়ে হেঁটে নিচ থেকে এই ওপর অবধি আসেন। এখান থেকে একটা রাস্তা আছে, সেটা দিয়ে পাহাড়ের ওপরে সেই মন্দিরে যায়। তো তখন কিন্তু ফরেস্ট গার্ডেরা গার্ড দিয়ে তাদেরকে নিয়ে যায়, তখন ওয়াইল্ড লাইফ কিন্তু সাধারণ মানুষের এন্ট্রি থাকে ঢোকার। আচ্ছা, এই গাছটা যেটা হচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়ান ঘোস্ট ট্রি বলা হয়। এই গাছটা থেকে না লাট্টু তৈরি হয়। এর যখন ছালটা খুলে পড়ে যায়, পুরো সাদা দেখতে লাগে, আর চাঁদনি রাতে একদম ভূতের মতন সাদা হয়ে যায়, মানে ভূত দেখার মতন দেখতে লাগে। তাই ইন্ডিয়ান ঘোস্ট ট্রি বলা হয় এই লাট্টু তৈরি হওয়ার যে গাছ। এমনিতেই হতাশ ছিলাম, তারপর আবার ফেরার পথে টালা গেটে একটা বড় সাইনবোর্ড দেখে আরোই মাথাটা গরম হয়ে গেল। লেখা ছিল, আপনি বাঘ না দেখলেও বাঘ কিন্তু আপনাকে ঠিক দেখেছে। আমি এখন এসেছি খাজুরাহোতে, আর খাজুরাহোর ভিডিও নিয়ে পরের ভিডিওতে আসছি। ততক্ষণ চোখ রাখুন আমার চ্যানেল সিইং আনলিমিটেডে।